Tripura State Electricity Limited ni Super ECBC building ni bagai hamatai irlaikha 2026 bishikatal habdra January talni tham shalmari chashlo bonomali pura hamatai irlaikha te abai baksha holong thaibo kairkha osalo manjagikha hukbar montri te chungfrang tangbedek ni montri Ratanlal Nath Tongo MP Rajiv Bhattacharya Agartala Municipal Corporation ni Mayor Haikaba 7 Ramnagar Constituency ni MLA Deepak Mojumdar khoboi juda juda adongra বেশি বুদ্ধিমান তারাই কি বেশি টিকে থাকবে পৃথিবীতে বলছেন না যারা যুগের পরিবর্তনের সাথে সাথে নিজেকে চেঞ্জ করে নিতে পারবে পরিবর্তনের সাথে সাথে আধুনিক প্রযুক্তিকে অ্যাডপ্ট করে নিতে পারবে তারাই বেঁচে থাকবে বাকিরা হারিয়ে যাবে পিছনে পড়ে যাবে যেমন কম্পিউটার মোবাইল ডিজিটাল পেপারলেস ক্যাশলেস ইন্টারনেট ফেসবুক ইনস্টাগ্রাম টুইট ড্রোন গুগল পে ট্যাব স্মার্টফোন স্মার্ট মিটার ইন্টারনেট আধুনিক টেকনোলজি এটা যদি আমি অ্যাডপ্ট করতে না পারি তাহলে আমি পিছিয়ে পড়ব সেটা ভারতবর্ষ হোক ত্রিপুরা রাজ্য হোক যে কোনো রাজ্য হোক অর্থাৎ আমি অ্যাডপ্ট করে নিতে হবে কারা কারা কম্পিউটারের বিরোধিতা করেছে মোবাইলের বিরোধিতা করেছে সেটা আমি যাচ্ছি না যারা এই অ্যাডপ্ট করতে না পারবে আপনি পিছিয়ে পড়বেন আপনার মনে আছে যারা পুরানো মানুষ আগে মেসেজ পাঠাতে হলে পোস্টম্যানের মাধ্যমে টেলিগ্রাম করতে হতো টেলিগ্রাম তারপরে ডায়াল ফোন আইছিল ঘুরায় ঘুরায় করতো তারপর আছে একটা কোডি ফোন তারপর আছে মোবাইল ফোন আবার আবার স্মার্টফোন তো আমি যদি এটার সাথে না মিলে যাই যেমন আপনার পকেটে প্রচুর টাকা আছে 2 লক্ষ টাকা আছে আপনি কোথাও বেড়াতে গেলেন বিদেশে আপনি গুগল পে জানেন না আপনি উপোস থাকবেন টাকা আপনার পকেটে এই যে নিউ টেকনোলজি অ্যাডপ্ট করে নিতে হবে আমাদের সরকার দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকার সবচেয়ে আগে আমরা নিউ টেকনোলজিগুলো অ্যাডপ্ট করতে চাইছি এই অ্যাডপ্ট করতে পারলেই আমরা পৃথিবীতে টিকে থাকতে পারবো এবং রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে পারবো এই যে বিল্ডিংটা হবে এটা টোটাল খরচ যাবে 12,33 লক্ষ এটার নাম হলো সুপার ইসিবিসি বিল্ডিং এই বিল্ডিংটার বানানোর অর্থ এবং এই ধরনের ভারতবর্ষে মাত্র 5টা মডেল ভবন তৈরি হচ্ছে সারা দেশে এর মধ্যে ত্রিপুরা একটা এটা উদ্দেশ্য হলো বিদ্যুৎটা যেন কম লাগে বিদ্যুৎ যেন খরচ কম হয় এবং দেখা যাবে 30-40% বিদ্যুৎ কম লাগবে এবং নর্থ ইস্টের মধ্যে আমাদের রাজ্যে এই ভবন তৈরি হচ্ছে এবং G+3 4তলা বিল্ডিং হবে স্টেট ডেজিগনেটেড এজেন্সি ত্রিপুরা অফিস এই বিল্ডিংয়ে বসবে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি BEE অফিস এখানে বসবে এখানে এখন বর্তমানে ত্রিপুরাতে নেই ওরা বসবে এখানে TCCL এর ইলেকট্রিক সার্কেল 1 সার্কেল 2 এটাও বসবে এই 4তলা বিল্ডিংয়ে এবং শেষ করতে সময় লাগবে 18 মাস আপনারা জানেন ত্রিপুরাতে বর্তমানে বিদ্যুতের পিক ডিমান্ড সবচেয়ে ডিমান্ড প্রতিদিন কত লাগে সবচেয়ে দরকার 378 মেগাওয়াট 378 মেগাওয়াট লাগবে সমস্ত রাজ্যে উইথ পিক ডিমান্ড 31-32 যখন আসবে এখন কিন্তু 25-26 চলছে 31-32 যখন আসবে বছর তখন লাগবে 650 মেগাওয়াট খুব ভালো করে বুঝতে হবে জায়গাটা কারণ উন্নয়ন করতে হলেই বিদ্যুৎ সবার আগে দরকার উইদাউট পাওয়ার আপনি কোনো ডেভেলপমেন্ট করতে পারবেন না এই জন্য প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে সবচেয়ে আগে ডাক দিয়েছেন আপনি বর্তমানে আমরা কতক্ষণ বিদ্যুৎ দেই 24 ঘন্টার মধ্যে অ্যাট প্রেজেন্ট 23 ঘন্টা 54 মিনিট দেই বলে মাঝে মাঝে ট্রিপিং আসতে পারে কিন্তু
আমাদের কেন এটা প্রত্যেক কেন্দ্র থেকে এটা মেনটেন করে যে কিভাবে এটা আমি ইচ্ছা করলে আমি বাড়িয়ে বলবো যে না 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা দিই, নট কারেক্ট। 24 ঘন্টার মধ্যে আমরা 23 ঘন্টা 54 মিনিট দেই, গ্রামে আরও 10 মিনিট কম হয়। কিন্তু মাঝখানে ট্রিপিং আসে, এই ট্রিপিং কেন আসে সেটা একটু আর বলবো। এই যে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছি, আমাদের পরিবার কত ত্রিপুরা রাজ্যে কত পরিবার কারেন্ট নেয়? 10,57,000 পরিবার, 10,57,000 বিদ্যুৎ নেয়। আমাদের সরকার আসার আগে কত লক্ষ নিত? 7,21,000। তার মানে ডেভেলপমেন্ট হচ্ছে। যখনই মনে রাখবেন কারেন্ট চাইবে, তাহলে দেখবেন এক এক বাড়ি 3টে এসি লাগাবে দরকার হলে, আমার কোনো আপত্তি নেই, 3টা কেন 5টা লাগাক। কিন্তু আমাদের সরকার আসার আগে মাত্র 7,21,000 গ্রাহক ছিল, এখন 10,57,000। একটু আগে যে আমাদের এমপি সাহেব বলল, যদি আমরা অর্ধেক পরিবার, খুব ভালো করে এই জায়গাটা বুঝবেন, যদি আমরা অর্ধেক পরিবার 5 লক্ষ পরিবার মাত্র 2 কিলোওয়াট, আপনি কত কিলোওয়াট বসিয়েছেন? উনি 5 কিলোওয়াট বলছেন। 5 কিলোওয়াট লাগবে না, 2 কিলোওয়াট করে যদি সোলার প্লেট লাগাই 5 লক্ষ পরিবারে, অর্থাৎ PM সূর্যঘর মুফত বিজলি যোজনা যেটা লাগাই, তাহলে প্রতিদিন আমরা কত মেগাওয়াট উৎপাদন করব? প্রতিদিন 1000 মেগাওয়াট। আমার লাগবে না, আমার পালাটানা লাগবে না, আমার রুগিয়া লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আমার ইচ্ছা, আমার বাড়িতে পাওয়ার উৎপাদন করব, কারো কাছে ওয়েট করব না, আত্মনির্ভর হব। তাহলে যে সোলার জীবনে শেষ হবে না। আমাদের একমাত্র ভরসা কি এখন অ্যাট প্রেজেন্ট? এখন একমাত্র ভরসা আমাদের কিন্তু এই সোলার, এই গ্যাস। তাহলে গ্যাস তো শেষ হয়ে যাচ্ছে। কয়লা খনিজ পদার্থ, গ্যাস খনিজ পদার্থ, এটা একদিন না একদিন শেষ হবে। সোনা খনিজ পদার্থ একদিন না একদিন শেষ হবে। গ্যাস শেষ হয়ে যাচ্ছে, ONGC দিতে পারছে না, পালাটানাকে দিতে পারছে না, রামচন্দ্রকে দিতে পারছে না, রুকিয়াকেও দিতে পারছে না, নিচে নেই গ্যাস। দেখুন কত আগে প্রধানমন্ত্রী চিন্তা করছে গ্যাস একদিন শেষ হয়ে যাবে, তাহলে সোলারের দিকে গুরুত্ব দাও। প্রধানমন্ত্রী চিন্তাধারা এগুলি করছে। এবং আপনারা জানেন, যখন আমরা যেমন আমরা আরেকটা সুবিধা আছে, যখন বাড়িতে উৎপাদন করবেন আমার ট্রান্সপোর্টেশন লস লাগবে না। ট্রান্সপোর্টেশন লস দিতে হয়, আপনাকে যে সার্ভিস দিচ্ছি, ধরুন আমি মিজোরাম থেকে, দুর্গাপূজার সময় আমরা মিজোরাম থেকে আনি, আবার বড়দিনের সময় 25 ডিসেম্বর তারা আমাদের থেকে নেয়। এই যে আনতে যায়, ট্রান্সপোর্টেশন লস হয়, লস কে দেয়? আপনারা। তাহলে আমি যদি আমার বিদ্যুৎ উৎপাদন করি, আমার লস টসের দরকার নেই। এগুলি ভাবতে হবে। তো আমি আজকে আমাদের রাজ্য যেরকমভাবে এগোচ্ছে, বিশেষ করে বিদ্যুতের ক্ষেত্রে আমরা নতুন নতুন টেকনোলজি, আপনারা জানেন যে এর মধ্যে আমরা 132 কেবি সাবস্টেশন, টেকনিক্যাল ওয়ার্ড, তবু বলে দিই এত বছরে কটা করেছিল? 132 কেবি সাবস্টেশন 12টা, এখন কটা? 21টা। 7 বছর মধ্যে চলে এসছে এই জায়গায়। আরও 2টার কাজ চলছে। 132 কেবি লাইন কত কিলোমিটার ছিল আগে? 485 কিলোমিটার, এখন কত? 986 কিলোমিটার। আরও 102 কিলোমিটার কাজ চলছে। 33 কেবি সাবস্টেশন 44টা ছিল আগে সরকারের আমলে, এখন কয়টা? 75টা হয়ে গেছে, আরও 18টা কাজ চলছে। 33 কেবি লাইন 896 কিলোমিটার ছিল, এখন 1436 কিলোমিটার করেছি, এবং 212 কিলোমিটার আরও চলছে। আন্ডারগ্রাউন্ড কেবল মাত্র 95 কিলোমিটার ছিল, এখন 408 কিলোমিটার হয়েছে। আমাদের প্ল্যান সারা আগরতলা কর্পোরেশন এলাকাকে, সারা আগরতলা, যে কথায় আপনারা বলছেন যে কারেন্ট চলে যায়, যাবেই তো, ট্রিপিং হবে। তুফান আমাদের রাজ্যে কাছেই হলো বেঙ্গল, যত সাইক্লোন আসে তখন এই যে বাড়ি খায় তখন কারেন্ট চলে যায়। ট্রিপিং, এটার নাম লোডশেডিং না, চলে যাবে। এই জন্য আমরা অনেকটা চেষ্টা করছি এখন কভার কন্ডাক্টর দিতে, কিন্তু আমরা করছি আগরতলা শহরটাকে পুরা কর্পোরেশন এলাকা। আমাদের অলরেডি কালকে মিটিংও হয়েছে এবং আমাদের টেন্ডারের কাজে চলে যাচ্ছে। আমরা এর মধ্যে কাজ শুরু করে দেব। জানুয়ারি মাসে আমরা টেন্ডার করছি, ফেব্রুয়ারির মধ্যে ফার্স্ট উইকের মধ্যে টেন্ডার হয়ে যাবে অলরেডি সারা রাজ্যে। আবার এরকম ভাববেন না
এখন যে কোড়াকুড়ি হচ্ছে, আবার জানি কোড়াকুড়ি হবনি। কি করা হবে? একটা গর্ত হবে এক জায়গায়, একটা গর্ত হবে এক জায়গায়। এই গর্তটা লাইন ধরে গর্ত হবে, একটা জায়গা দেবে, এখান থেকে পাইপলাইন চলে যাবে ভিতরে, ও আরেকটা জায়গায়। সুতরাং কোড়াকুড়ি চিন্তাও নেই। সুতরাং আমরা আগরতলা শহরকে টোটাল আমরা আন্ডারগ্রাউন্ড করে ফেলছি। এরপর আমাদের পরিকল্পনা আছে উদয়পুর, এরপর আমাদের পরিকল্পনা ধর্মনগর অ্যান্ড খুমলুং, এটাকে আমরা আন্ডারগ্রাউন্ডের আওতায় আনতে চাইছি। এবং আপনারা জানেন কভার্ড কন্ডাক্টর ছিল না, কতটুক ছিল আগে সরকারের আমলে? 1 ফুটাও না। এখন কত? 1236। ওই যেটা বলছি ঝড় তুফানে চলে গেলে যে কারেন্ট চলে যায়। আর একটা এবি কেবল, আগে কত কিলোমিটার ছিল? 1200 কিলোমিটার। এখন কত? 10,172 কিলোমিটার। কেন? চুরি বন্ধ করার জন্য। ও যে হুকলাইন লাগায়, এই জন্য এবি কেবল আমরা লাগাচ্ছি। এরকমভাবে নিউ টেকনোলজি, ওই যে বলছি, প্রথমে বলছিলাম ডারউইন বলেছে লাইফ লাইন মেনটেন্যান্স মানে কি? মানে যখন কারেন্ট চলে যাবে তখন লাইনটা আমরা কেটে দিই, অন্যের ক্ষতিগ্রস্ত হয়। এখন আমাদের প্ল্যান আর লাইন কাটতে হবে না, এই লাইন চালু অবস্থায় আমরা মেনটেন্যান্স করব। এটা আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। ড্রোন প্রযুক্তি ব্যবহার, এটা আমাদের হুক লাইন ধরার জন্য আর অন্যান্য কাজের জন্য এটা আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার শুরু করে দিই। আপনি দরকার হলে কোনো লাইট জ্বালাবেন না ভিতরে, তারপরে আলো থাকবে, হাওয়া আসবে না, কিন্তু ঘরটা ঠান্ডা থাকবে, এসি মেশিন না লাগালেও চলবে। এই জন্য এটা মডেল সিস্টেম করছে সারা ভারতবর্ষে 5টা, এর মধ্যে আমাদের বনমালীপুর, এটা বোধহয় দিল্লি থেকে বোধহয় আমাদের এমপি সাহেব গোসল করে বোধহয় বনমালীপুর আনছেন, যায় না। তো ভালো। তো সুতরাং এইসব জিনিসগুলি আমরা করছি। আমরা চাই, আমরা জানেন নিউ টেকনোলজি, এতদিন জানতাম যে ডম্বুরেই শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন হয়। এখন কি? এখন দেখছি নতুন জিনিস, হাইড্রো কাইনেটিক টারবাইন টেকনোলজি। এটা কি? আমরা হাওড়া নদীতে করব, মানে যে নদীগুলি চলছে প্রবাহমান জল যাচ্ছে, সেই নদীগুলিতে আমরা 185 মেগাওয়াট 10টা জায়গা ঠিক করেছি। এর মধ্যে চাকমাঘাট, খোয়াই রিভার, মহারানী, গোমতী রিভার, ডম্বুর, গোমতী রিভার, নতুন বাজার, গোমতী রিভার, কলসি, মহুরী রিভার, মনু রিভার, কুলাই, মহুরী রিভার, ট্রিবিউটারি অফ ফেরি রিভার, ধলাই রিভার, মরাছড়া ব্রিজের কাছে খোয়াই রিভার, ন্যাচারাল স্ট্রিম, অর্থাৎ ন্যাচারাল স্ট্রিমের মধ্যে আমরা এটা করছি। সাঙ্গাং করে একটা রিভার আছে অম্পিনগরে, এবং লক্ষ্মীপুর মৌরি রিভার এবং দেও রিভার মৌরি রিভারের কাছে। এই যে 10টা জায়গায় আমরা 185 মেগাওয়াট নতুন টেকনোলজি, ওই যে প্রথমে বলছিলাম ডারউইনকে ফলো করতে হবে। আপনার বাড়িতেও যে ছেলে মেয়ে যারা আছে সবাইকে আপনাকে আধুনিক পদ্ধতিতে আসতে হবে, এছাড়া উপায় নেই। তো এই পদ্ধতিতে আমরা 185 মেগাওয়াট বিদ্যুৎ আমরা আশা করি আগামী মাস থেকে আমরা শুরু করতে যাচ্ছি, অলরেডি সব জায়গায়। তাহলে আমরা অনেক জায়গায় হয়ে যাব। বিদ্যুৎ যদি উৎপাদন করতে পারেন, শুধু বিদ্যুৎ, এখানে যতগুলি পরিবার আছেন, আজকে বনমালীপুরে যারা আছে তারা যদি মনে করে আমি পিএম সূর্যকর চালাবো, শুধু বনমালীপুর দিয়েই সারা রাজ্যকে বিদ্যুৎ দিতে পারবো। বলতে পারেন এই বিদ্যুৎ তো আপনি দিনের বেলা উৎপাদন করে রাত্রে কি করবেন? এই জন্য আমরা ব্যাটারি স্টোরেজ করছি, অর্থাৎ বিদ্যুৎকে দিনের বেলায় উঠাবো এবং এগুলি প্রিজার্ভ করে রেখে দেবো, ব্যাটারি স্টোরেজ। এটাও আমরা কালকে মিটিং করে অলরেডি টেন্ডার দেখেছি, অর্থাৎ ব্যাটারি স্টোরেজ করব। আরেকটা আছে আমরা পাম্প স্টোরেজ। এটা কি? দিনের বেলায় সূর্য কিরণে লং টাইতে করতে যাচ্ছি, এটা 800 মেগাওয়াট। আমরা 800 মেগাওয়াট দিনের বেলায় জলটাকে উঠাবো, নিচে একটা বিরাট বড় লেক থাকবে, উপরে আমাদের মেশিনপত্র থাকবে, এটাকে উঠাবো। উঠার পরে আমরা এগুলি ছাড়বো, ওই যে জল পড়বে এটার থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। 800 নর্থ ইস্টে কোথাও নাই। আমরা নতুন নতুন চেষ্টা করছি। বিশ্বাস করুন, এটার কিছু কাজ হয়নি। অতীতে নামে মাত্র একটা খাড়া রয়েছিল, কিচ্ছু কাজ হয়নি। এখন তো দোষ পড়ে সবটা রতননাথ, লাইন গেলে গো রতননাথ গেছে গা, ও আরেকটা জায়গায়। সুতরাং কোড়াকুড়ি চিন্তাও নেই। সুতরাং আমরা আগরতলা শহরকে
টোটাল আমরা আন্ডারগ্রাউন্ড করে ফেলছি। এরপর আমাদের পরিকল্পনা হচ্ছে উদয়পুর, এরপর আমাদের পরিকল্পনা ধর্মনগর এন্ড কুমলুং, এটাকে আমরা আন্ডারগ্রাউন্ডের আওতায় আনতে চাইছি। এবং আপনারা জানেন কভার্ড কন্ডাক্টর ছিল না, কতটুক ছিল আগে সরকারের আমলে? 1 ফুটাও না। এখন কত? 1236। ওই যেটা বলছি ঝড় তুফানে চলে গেলে যে কারেন্ট চলে যায়। আর একটা এবি কেবল আগে কত কিলোমিটার ছিল? 1200 কিলোমিটার। এখন কত? 10,172 কিলোমিটার। কেন? চুরি বন্ধ করার জন্য। ওই যে হুক লাইন লাগায়, এই জন্য এবি কেবল আমরা লাগাচ্ছি। এরকম ভাবে নিউ টেকনোলজি, ওই যে বলছি প্রথমেই বলছিলাম, ডারউইন বলেছে লাইফ লাইন মেনটেন্যান্স মানে কি? মানে যখন কারেন্ট চলে যাবে তখন লাইনটা আমরা কেটে দিই, অন্যরা ক্ষতিগ্রস্ত হয়। এখন আমাদের প্ল্যান আর লাইন কাটতে হবে না, এই লাইন চালু অবস্থায় আমরা মেনটেন্যান্স করব। এটা আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। ড্রোন প্রযুক্তি ব্যবহার, এটা আমাদের হুক লাইন ধরার জন্য আর অন্যান্য কাজের জন্য এটা আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার শুরু করে দিয়েছি। ইমার্জেন্সি রিস্টোরেশন সিস্টেম, এটা আমরা ওয়ার্ক অর্ডার প্রায় আমাদের আমরা এটা টেন্ডারের দিকে চলে গেছি। ট্রান্সমিশন লাইনের সার্চে অ্যারেস্টার স্থাপনের টেকনিক্যাল ওয়ার্ক, এগুলো আমরা করতে যাচ্ছি। এবং আমরা মোবাইল সাবস্টেশন, একটা সাবস্টেশন থাকলেই হবে না, হঠাৎ করে দেখা যায় সাবস্টেশনটা পড়ে গেল, সাথে সাথে মোবাইল অ্যাম্বুলেন্স যেমন যায় আমরা মোবাইল সাবস্টেশন নিয়ে ওখানে সেট করে দেবো। এরকম ভাবে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। তো এই যে বিল্ডিংটা, এই বিল্ডিং এর মূল উদ্দেশ্য যেটা, এটা হবে সোজা কথা, মোট কথা, যে আপনারা দেখবেন এবার গত বছর, এবছর আমরা সেকেন্ড হয়েছি 11টা স্টেটের মধ্যে। গতবার কি হয়েছি? ফার্স্ট। পর ফার্স্ট সেকেন্ড, 4টি কথা নয়। এটা কিসের জন্য? বিদ্যুৎ সাশ্রয়। এটা সাশ্রয় মানে কি? সাশ্রয় মানে কনজারভেশন। উদ্দেশ্য হলো, ধরুন এলইডি বাল্ব, 100 ওয়াটের একটা লাইট দিলেন, 100 ওয়াটের একটা লাইটের যে পাওয়ার, আর আমি যদি 25 এলইডি বাল্ব লাগাই, ওটার থেকে বেশি আলো, তাইলে পাওয়ার কত যাচ্ছে? 25। এরকম করে করে আমরা সঞ্চয় করেছি। অর্থাৎ যেখানে যেটা দরকার, এটাই এরাই এখান থেকে বসে এখন টোটাল কন্ট্রোল করবে এখান থেকে। অর্থাৎ 100 ওয়াট দিলে আমরা 100 ওয়াটের বিল দিতে হবে আপনাকে। কিন্তু আমি যদি 25 ওয়াট দেই বা 20 ওয়াট দেই, যা আছে সেটার ওয়াটেরই বিদ্যুৎ উঠবে, তাহলে আপনার পয়সা কম লাগবে। এককালীন এলইডি বাল্বে একটু পয়সা বেশি যায়, কিন্তু যদি ইউজ করেন তাহলে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে। এই ক্ষেত্রে ত্রিপুরা 11টা স্টেটের মধ্যে গতবার ফার্স্ট এবং এবছর সেকেন্ড হয়েছে। সুতরাং এটা 4টি গাড়ির কথা নয়, আমরা এই কাজগুলি করছি। এবং আপনাদের জানি, আমাদের আরো অনেকগুলি আমাদের প্ল্যানিং রয়েছে, আমরা একে একে সবগুলি। এবং দেখবেন এই বিল্ডিংটা এমন ভাবে তৈরি হয়েছে, আমি জানি না কন্ট্রাক্টর বাবু পারবো কিনা, ভগবান জানে। ইঞ্জিনিয়ার আমি জানি না, নিশ্চয়ই ইঞ্জিনিয়ার আছে। এটা কিন্তু এমন ভাবে বিল্ডিং হবে, লাইন গেলে গই রতননাথ গেছে গা। তো বাস্তব চিত্র কোথায়, আমার ডিপার্টমেন্টে গেলে বুঝতে পারবেন কোথায় গেছে। আজকে এসএলডিসি, আজকে নর্থ ইস্টের মধ্যে আমরা প্রাইজ পেয়েছি, চিন্তা করা যায়। তো আমাদের এই যে নতুন নতুন টেকনোলজি আমরা সবগুলি গ্রহণ করতে যাচ্ছি। একবার মনে রাখবেন, আমাদের রাজ্যের এখন কিন্তু অভাব সেরম নেই। কেউ না খেয়ে মারা যায় আমি জানি না, নতুবা 24 লক্ষ লোক 5 কেজি করে প্রতি মাসে চাল পাচ্ছে। আমাদের এখন দরকার, আমাদের জানেন কতজন রোজগার করে না ত্রিপুরাতে? কজন জানেন? এটাও সংখ্যাটা দিয়ে দিন। রোজগার করে না শতকরা 3 জন। এরা সরকারি তথ্য। সবাই এখন ধীরে ধীরে কিন্তু রোজগার দিকে যাচ্ছে। রোজগার না করলে কিছু লাভ হবে না, রোজগার করতে হবে। এবং 4টা জিনিস ইচ্ছা করলে আমরা বিরাট বড় চলে জায়গায় যেতে পারি। ভারতবর্ষে এখন অনেকগুলি জায়গার মধ্যে, ওই দিন পরশু দিনের কথা বলছি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার চিফ সেক্রেটারির কাছে অফিসে এসছে, সেখানে বলছে আমি বাইদা ভাই এমনি ঢুকেছি, দেখলাম রিজার্ভ ব্যাংকের 2 জন লোক, তারা কোচিতে আসে, যদিও আমাদের রিজার্ভ ব্যাংক বিল্ডিংটা এবছর শুরু হতে যাচ্ছে,
অনেক বছর ধরে দেখছি সাইনবোর্ড 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 এখন হচ্ছে বলছে কয়েকটা জিনিসের ক্ষেত্রে এত বেশি এগোতে পারে চিন্তা করা যায় না। আমি জিজ্ঞাসা করলাম কেসে বাতাইয়ে না তোরা, জিজ্ঞাসা করলাম কেসে বাতাইয়ে না তোরা, বলছে নাম্বার 1 এগ্রিকালচার, নাম্বার 2 ট্যুরিজম, নাম্বার 3 এনার্জি, নাম্বার 4 ফরেস্ট। এই 4টা জিনিসকে যদি আমরা নিয়ে যেতে পারি আমাদের রাজ্যকে কেউ ধরতেও পারবে না, আমরা এই জায়গায় করতে পারবো। সরকার, আমাদের রাজ্য সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার এই কাজগুলি করছে। আমাদের এমপি সাহেবরা দিল্লিতে আমাদের রাজ্যের স্বার্থে কথা বলছে, এটা অতীতে আমি দেখিনি। সুতরাং আজকে আমাদের যেটা বলছিলাম, এখন অভাবে কেউ মরে না, এখন আমাদের সবচেয়ে বড় শত্রু ড্রাগস। এটা সিপিএম থেকেও বড় শত্রু, এটা সিপিএম থেকে ভয়ঙ্কর, সিপিএম থেকে বিপজ্জনক। সিপিএম তো বিপজ্জনকই, এর থেকে বিপজ্জনক হলো ড্রাগস। ড্রাগস থেকে সতর্ক থাকবেন, সবচেয়ে বড় কথা ইম্পর্টেন্ট। আর কোনো অভাব আমাদের নেই। আগামী দিনে আমাদের রাজ্যে যে সম্পদ রয়েছে, মাটির নিচে মাটির উপরে, এই যে জনশক্তি, এটা ইচ্ছা করলে যুবকদের কাজে লাগে। এই জন্য দেশের প্রধানমন্ত্রী বলছেন আমি চাচ্ছি 4টা জাতি, 1 কৃষক, 2 মহিলা, 3 যুবক, 4 গরিব। এই 4টা জাতিকে যদি ডেভেলপ করতে পারি আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত করতে পারবো। আমি আজকে বনমালীপুরের এখানে এমপি সাহেব আছেন, আমি ওনার সামনে এবং আপনারা বলছি, আপনারা বনমালীপুর দিশা দেন, ঘরে ঘরে আপনার পিএম সূচক আপনাদের এমপি লাগিয়েছে, আমাদের মন্ডল প্রেসিডেন্ট যিনি সমাজসেবী লাগান, কাউন্সিলর লাগান, কর্পোরেটর লাগান, দেখে দিন ত্রিপুরাকে। উই আর রিসাইডিং ইন দি বনমালীপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। সুতরাং আমাদেরকে ফলো করো, এই অনুরোধ রাখবো। আগামী দিনে এই বিল্ডিং এর পাশে একটা সুন্দর পুকুর রয়েছে, ওটাকে আমরা পুর পরিষদকে বলেছি, কর্পোরেশনকে বলেছি এটা ঠিক করে দেওয়ার জন্য। তারা অলরেডি প্রস্তাব রেখেছে, যে কোনো সময় করতে পারে। সুতরাং এজেন্সি আছে তো, কাজ ইঞ্জিনিয়ার সাথে কথা বলে আপনি তো, হ্যাঁ, এই বিল্ডিং এর অভিজ্ঞতা আছে কিনা আমি জানি না, কিন্তু ইঞ্জিনিয়ার থেকে মতামত নেবেন এবং কোয়ালিটি দেখিয়ে দেবেন। ইয়েস, আমরা ত্রিপুরা রাজ্যের কন্ট্রাক্টর, উই ক্যান। এটা পারবেন তো? সবাইকে আগামী দিনে আমরা যাতে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারি, ত্রিপুরা এগুলেই ভারতবর্ষ এগোবে। সবাইকে অনেক অনেক। আজকে আমাদের যেটা বলছিলাম, এখন অভাবে কেউ মরে না, এখন আমাদের সবচেয়ে বড় শত্রু ড্রাগস। এটা সিপিএম থেকেও বড় শত্রু, এটা সিপিএম থেকে ভয়ঙ্কর, সিপিএম থেকে বিপজ্জনক। সিপিএম তো বিপজ্জনকই, এর থেকে বিপজ্জনক হলো ড্রাগস। ড্রাগস থেকে সতর্ক থাকবেন, সবচেয়ে বড় কথা ইম্পর্টেন্ট। আর কোনো অভাব আমাদের নেই। আগামী দিনে আমাদের রাজ্যে যে সাম্রাজ্যের জন্য বিশেষ করে চিন্তা ভাবনা করেন। তো এইরকম একটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে বেছে নেওয়ার জন্য আমি দেশের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। আর উনি সবসময় বলে থাকেন যে আমাদের এক পেয়ের মা কি নাম, স্বচ্ছ ভারত, ওয়াটার হারভেস্টিং। আমরা হয়তো অনেকেই বলবো যে এটা তো পলিটিক্যাল ডায়লগ, যেখানে যায় আমরা পলিটিক্যাল যারা পার্সন, আমাদের মন্ত্রী থেকে শুরু করে আমাদের পার্টির যখন প্রোগ্রাম হয়, আমরা এক পেয়ের মা কি নাম আমরা করে থাকি আমাদের দেশের প্রধানমন্ত্রীর আহ্বানে। স্বচ্ছ ভারত আমরা করে থাকি, ওয়াটার হারভেস্টিং এর জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। এইগুলি কিন্তু ডায়লগ নয়, এগুলি আমাদের বাস্তবের সঙ্গে আমাদের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য। আজকে আমরা আধুনিকতার ছোঁয়ায় আমরা গাছপালা ধ্বংস করছি, এটার যেরকম প্রয়োজনীয়তা, রাস্তা বড় হচ্ছে, গাছপালা কাটতে হবে, সেটার প্রয়োজনীয়তা আছে, কিন্তু তার পাশাপাশি বৃক্ষরোপণ করে এই বৃক্ষকে পরিচর্যা করে বড় করা, এটাও আমাদের খুব দরকার। কারণ তার অভাব
আমরা যখন করোনা চলছিল সেই অক্সিজেনের অভাবে আমরা কিভাবে মৃত্যু হয় সেটা আমরা অনুধাবন করেছি। তো কাজে এটা ডায়লগ নয়, এটা বাস্তব। আজকে আমাদের স্বচ্ছ ভারতের কথা বলা হচ্ছে, এই স্বচ্ছ ভারত যদি আমরা না করি তাহলে আমরাই এই অস্বচ্ছতার জন্য আমাদের রোগ ব্যাধি, আমাদের মৃত্যুর গড়ের হার অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। তো কাজে এইটাও আমাদের প্রয়োজনীয়তা আছে। ওয়াটার হারভেস্টিং, জলের লেয়ার, এইগুলি কিন্তু কমে যাচ্ছে। আমরা আমাদের হাওড়া নদী, আমাদের পাশেই আগরতলা শহরের সবচেয়ে প্রাণকেন্দ্রে যেটা আমাদের কাছে হাওড়া নদী। আজকে এখানে অনেক পুরনো লোক আছেন, আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, যে আজকে 20-25 বছর আগের হাওড়া নদী আর এখন বর্তমানে হাওড়া নদী, প্রত্যেক বছর আমরা এই বন্যার সম্মুখীন হচ্ছি। আমরা তার একমাত্র কারণ হলো আমরা এই ওয়াটার হারভেস্টিং। এই ওয়াটার হারভেস্টিং এর ব্যবস্থাও আমাদের এই যে অত্যাধুনিক বিল্ডিং নির্মাণ হবে তাতে সেখানে কারিগরি ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। এনার্জি সেভিং, এটা আমাদের কাছে সবচেয়ে আরো কত বড় গুরুত্বপূর্ণ। আমরা বিদ্যুৎ, আজকে এই বিদ্যুৎটা উৎপাদন কোথা থেকে হচ্ছে এটাও আমাদের দেখতে হবে। এই এনার্জি সেভিং একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। আমি আপনাদের উদাহরণ দেই, কিছুক্ষণ আগে আমাদের জেনারেল ম্যানেজারকে বলছিলাম যে আমার বাড়িতে আগে মাসে 5-6 হাজার টাকা বিল আসতো। গত 2 মাস আমি বিল দিয়েছি একবার 400 টাকা, একবার 500 টাকা। এই গত 2 দিন আগে আমার বাড়িতে মিটার রিডিং নিতে গেছে, যে নিতে গেল সে বলল যে উল্টা এবার আমার টিএসসিএল আমাকে পেমেন্ট করতে হবে। এটা জেনারেল ম্যানেজারকে আমি বলেছি। কেন? পিএম সূর্যাঘর। আমার বাড়ির ছাদের উপর আমি লাগিয়েছি পিএম সূর্যাঘর, উল্টা আমাকে কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিয়েছে, আবার উল্টা এখন টিএসসিএল আমাকে পেমেন্ট করবে এই সোলার লাগানোর জন্য। মানে এই যে এনার্জি সেভিং, এটা একটা রেগুলেশন শুরু হয়েছে। আমার এখনো মনে আছে অক্টোবর মাসে আমাদের সমস্ত এমপিদের একটা ট্রেনিং ক্যাম্প হয়েছিল দিল্লিতে, এবং মাননীয় প্রধানমন্ত্রীও এই ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করেছিলেন। তারপর গ্রুপ মিটিং হয়। আমার এখনো মনে আছে উত্তর পূর্বাঞ্চলের আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা আর সঙ্গে পশ্চিম বাংলার যারা এমপিরা ছিলেন তাদের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করছেন। আর এই বৈঠকে ঢুকার সঙ্গে সঙ্গে উনি জিজ্ঞেস করছেন পিএম সূর্যাঘর কিসনে কিসনে লাগায়া। তখন ত্রিপুরা থেকে আমিও হাত উঠিয়েছি, আর আমরা প্রায় 18-19 জন এমপি ছিলাম, তার মধ্যে 2-4 জন আমরা হাত উঠিয়েছি। এবং আমার তখন গর্ব হয়েছে, পশ্চিমবাংলার এক এমপি বলছেন যে হাম লোগ কো লাগানে নেই দেতা হ্যায়, ऐसा प्रॉब्लम है, ऐसा प्रॉब्लम है। उन्हीं स्पेसिफिक बोलेছেন যে आप त्रिपुरा में जाइए, त्रिपुरा में बेनिफिशियरी के साथ बात करिए, त्रिपुरा में बहुत अच्छा पीएम सूर्याघर का आउटपुट है, आप लोग बेनिफिशियरी का वीडियो बना के पश्चिम बंगाल में चलाइए। তো তখন আমার বুকটা ভরে গেছে। তো কাজেই এই যে এনার্জি সেভিং, এই যে সোলারের কথা, পিএম সূর্যাঘরের কথা বলা হচ্ছে, আমি আশা করি এটা আমাদের মূল কর্তব্য, মূল দায়িত্ব। এই সমাজটা আমার, এই রাজ্যটা আমার, এই পরিবেশটা আমার, এটাকে নির্মূল রাখা, এটাকে সমস্ত সুস্থ রাখা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আর এই দায়িত্ব নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো কাজেই আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না, কারণ আমাদের চাণক্য রয়েছেন, চাণক্য আমাদের সামনে সব সুবিস্তারিত উনি রাখবেন। তা কাজেই উনার বক্তব্য শোনার জন্য অনেক লোক আপনারা অপেক্ষা করছেন।